এখন কি অবস্থা একটু বলবেন? একটু জানাবেন। তো জানাবেন যে এখানে সমস্যা আছে কিনা, এখন ব্লার হয় কিনা। দেখো আমরা পিস কিপিং ফোর্স এবং এটা পরিচালনা করে ইউএনএসসি সিকিউরিটি কাউন্সিল, আর বাংলাদেশ সেনা পুলিশ, নারী পুলিশ, নৌ বিমান ও জুডিশিয়ারি জাজদের প্রেরণ করে। স্ক্রিন ফোর্সে শুধু বাহিনী যায় না, পাশাপাশি পিস কিপিং ফোর্সে পাশাপাশি হলো এরাও যেয়ে থাকে। এখন তো ঠিক থাকার কথা মনে হয়। নিয়ে কি করবো আমি, ভালো লাগে না, বুঝিও না কিছু না, বিরক্তিকর। Reduce background noise, enhance voice. তারপরে হলো তো হবে না। এখন কি হচ্ছে, এখন লাইট দিছে একটা, আচ্ছা ঠিক আছে, এখন আমি লাইট দিছি একটা, লাইটটা কি খারাপ দেখায়? ক্যামেরার মানে ক্যামেরার লাইট আচ্ছা, একজনকে ভালো সাজেশন দিছেন। ওনার সাজেশনটা হলো আবার কি করলাম, হ্যাঁ ঠিক আছে, লাইটের ফোকাসটা গেছে। একজনের ভালো সাজেশন দিছেন যে আপনি একটু সামনে গিয়ে লিখবেন, ওনার সাজেশনটা ভালো হয়েছে যে লিখে চলে যেতে বলছে, আমিও তাই করি। এসডিজি মানে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা, এটাই সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলস, সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলস। এটা কি বলা হয়? এজেন্ডা 2030। এটা কি বলা হয়?
গ্লোবাল গোলস বা বৈশ্বিক লক্ষ্যসমূহ, বৈশ্বিক লক্ষ্যমাত্রা সমূহ। এখন বিষয়টা হলো যে টেকসই উন্নয়ন কাকে বলে, এটা আমরা অনেকেই বলতে পারি না। টেকসই মানে হলো যে বর্তমানের চাহিদা পূরণ কিন্তু ভবিষ্যৎ প্রজন্মের ক্ষতি না করা। বর্তমানে চাহিদা পূরণ কিন্তু ভবিষ্যৎ প্রজন্মের ক্ষতি না করা। বর্তমানে চাহিদা পূরণ কিন্তু ভবিষ্যৎ প্রজন্মের ক্ষতি না করা, অর্থাৎ মিটিগেট দ্য প্রেজেন্ট জেনারেশন ডিমান্ড অ্যান্ড রিজার্ভ ফর দ্য ফিউচার জেনারেশন। দ্যাট মিনস মিটিগেট present generation demands, present generation 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 demands and reserve for the future generation, reserve for the future generation, mitigate the present generation demand and reserve for the future generation. এখন বিষয় হলো যে টেকসই উন্নয়ন শব্দটির প্রথম, টেকসই উন্নয়ন শব্দটির প্রথম ব্যবহার 1972 সালের স্টকহোম সামিটে। স্টকহোম সামিটে, এই স্টকহোম সামিট 1972 বা UNCAC, স্টকহোম সামিট 1972। এই জন্য তো আমি লিখে চলে যাব। স্টকহোম সামিট বা UNCAC বা প্রথম পরিবেশ সম্মেলন, এই প্রথম পরিবেশ সম্মেলনে SDG বা সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলস, এটা মানে সাস্টেনেবল ডেভেলপমেন্ট এই শব্দটা ব্যবহার করা হয়। মনে রাখবেন তিনটা বিষয়, একটা হলো টেকসই উন্নয়ন সম্মেলন, প্রথম টেকসই উন্নয়ন সম্মেলন 2002 সালে, নাম হলো জোহানেসবার্গ সামিট। জোহানেসবার্গ সামিট। আমি 35তম BCS একেবারে লিখছিলাম, 35তম BCS এ প্রথম মানে আমি প্রিলি পড়াই, তখন আমি বলেছিলাম যে টেকসই উন্নয়ন থেকে প্রশ্ন একটা আসবেই, এবং অপশনে টেকসই উন্নয়ন থাকলে দাগাইতে বলছিলাম। প্রশ্ন আসছিল 2002 সালের জোহানেসবার্গ সামিটের উদ্দেশ্য কি ছিল, টেকসই উন্নয়ন, এবং এটা কমন পড়ছে আমার 35তমতে। আমি মিরপুর শাখায়, মিরপুর 10-এ কনফিডেন্সে তখন পড়াই, তখন আমি 2 ঘন্টার একটা ক্লাস নিয়েছিলাম ওভারঅল। ওখান থেকে 60টা প্রশ্ন আসছিল। ব্রিক্স সম্মেলন থেকে একটা প্রশ্ন আসছিল 35তমতে। তারপরে আদমশুমারি থেকে বলছি প্রশ্ন আসবে, 3টা আদমশুমারি থেকে প্রশ্ন আসছে। তারপর নিউজউইক ম্যাগাজিন, যেটা পোয়েট অফ পলিটিক্স বঙ্গবন্ধুকে বলেছে, সেটা পরীক্ষা আসছে। তখন আমি ছোট আর কি, 10 বছর আগে, 2014 সালে, এবং 10 বছর আগে আমি তাদেরকে বলছিলাম যে এখান থেকে প্রশ্ন আসবে, এবং সত্যি ওখান থেকে আসছে। এবং 35তমতে প্রিলির যারা পাশ করছে বা প্রিলিতে যারা ছিল, এবং 35তমতে পুলিশ ক্যাডার নুরনবী, ওরা আমার খুবই স্মরণ করে আর কি। তো যাই হোক, সেটা ভিন্ন আলাপ। প্রথম টেকসই সম্মেলন 2002 জোহানেসবার্গ সামিট। এখন দেখেন, টেকসই উন্নয়ন সম্মেলন হয় মোট 3টি, 2002, 2012, 2022। 2002, 2012, 2022 টেকসই উন্নয়ন সম্মেলন হয় 3টি। 2002 সালে তো জোহানেসবার্গ সামিট, 2012 সালে ছিল Rio+20, যেটা ব্রাজিলের রিও ডি জেনেরোতে হয়।
রিও ডি জেনেরিও, ব্রাজিল। 2022 সালে হয় স্টকহোম +50 নামে একটা সম্মেলন হয়। স্টকহোম, SOLM, স্টকহোম +50। +50 বলা হয়েছে, স্টকহোম সামিট হয়েছে 1972-তে। 1972 এর সাথে B50 যোগ করলে 2022 হয়। এটা হইছে সুইডেনে। স্টকহোম হলো সুইডেনের রাজধানী। এরপরে যেটা গুরুত্বপূর্ণ সবচেয়ে, যেটা টেকসই উন্নয়নের সাথে গিট্টু লেগে যায়, এবং সেটাই কিন্তু পরীক্ষায় আসে, অনেকে না বুঝতে পেরে উত্তরটা করে না। টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা সম্মেলন। এটা কিন্তু টেকসই উন্নয়ন সম্মেলন, লক্ষ্যমাত্রা শব্দটা এখানে যুক্ত হয়, যেটা SDG সামিট। এই সামিট বা সম্মেলনটা হয় 25 থেকে 27 সেপ্টেম্বর। 25 থেকে 27 সেপ্টেম্বর 2015, নিউ ইয়র্ক। এবং এর চেয়ারম্যান, মানে একই সাথে দুইজন চেয়ারম্যান ছিল। চেয়ারম্যান হাসিনা প্লাস ওবামা। হাসিনা ছিল এলডিসির নেতৃত্ব দিয়েছে, যারা আমরা জানি এমডিজি যারা অনুসরণ করেছে, সেই এমডিজি অনুসরণকারী দেশগুলো ছিল এলডিসি। আর ডেভেলপ নেশনস বা উন্নয়নশীল বিশ্বের উন্নত বিশ্বের নেতৃত্ব দিয়েছিল ওবামা। ছিল উন্নত বিশ্বের, আর এলডিসি ভুক্ত দেশের ছিল এমডিজি যারা অনুসরণ করেছে, এবং এমডিজি অনুসরণকারী শীর্ষ দেশটা হলো, বাংলাদেশ ছিল। বাংলাদেশের প্রতিনিধি ছিল শেখ হাসিনা, এবং চেয়ারম্যান ছিল শেখ হাসিনা এবং ওবামা। এসডিজি এখানেই আসলে এই সম্মেলনেই এসডিজি এর গোলস নির্ধারণ করা হয়। এখন আমরা দেখি লক্ষ্যমাত্রা অথবা গোলস 17টি। লক্ষ্যমাত্রা বা গোলস 17টি। গোলস 17টি, লক্ষ্য বা টার্গেট 169টি, সূচক 232টি, সূচক ফর বাংলাদেশ 241টি। মানে বাংলাদেশ এখানে 241টা সূচক রেখেছে, বাট জাতিসংঘের নির্দেশনা হলো 232টি। যখন বাংলাদেশ কথাটা উল্লেখ থাকবে তখন 241টি দেখাবেন। এখন লক্ষ্যমাত্রা আর টার্গেটের মধ্যে পার্থক্য কি? যেমন দেখেন 2030 সাল, আমরা তো জানি এর মেয়াদ কত। মেয়াদ 1 জানুয়ারি, এরকম তারিখ আসছিল একবার কোন একটা পরীক্ষায়। 2016 থেকে 31 ডিসেম্বর 2030। 31 ডিসেম্বর 2030।
এখনো কি ব্লার হয়? 2030 সালে ধরেন আছে জিরো পভার্টি। জিরো পভার্টি এটা একটা গোল ধরছে যে 2030 সালে হবে 0%। এখন দেখেন এটা কি হুট করে 2030 সালে 0% হয়ে যাবে? না। তাহলে দেখেন ধরেন আপনার আছে 10%, এটা হবে 2026 সালে। ধরেন আপনার 8%, এটা হবে 2027-এ। 4% এটা হবে 2028-এ। 1% এটা হবে 2029 সালে। 0% এটা হবে 2030 সালে। এই যে ছোট ছোট লক্ষ্য, এটা হলো টার্গেট। বছর ওয়াইজ যেই ইন্ডেক্স গুলো থাকবে, আর একেবারে ফাইনালি 2030 সালে হবে 0%, এটা হলো গোলস। তাহলে গোলস হলো লক্ষ্যমাত্রা আর টার্গেট হলো লক্ষ্য। একটু বলবেন প্লিজ, এখনো ব্লার হয়? এই প্রবলেমটা আমি ঠিক করতে পারি না, উনি আমার একজন পারেন, কিন্তু উনি তো আমার কাছে নাই। কি করি আমি, তো বিরক্ত লাগে। টার্গেট 169, সূচক 232, বাংলাদেশের জন্য সূচক 241টি। মেয়াদ 1 জানুয়ারি 2016 থেকে 31 ডিসেম্বর 2030। এটা হলো এসডিজি গ্লোব। এসডিজি গ্লোব। একটু কমেন্ট করেন না, কিছুই কমেন্ট করেন না। এটা হলো পিপল, প্ল্যানেট। ও আরেকটা আছে তো, 5টা হলো। আমি বলছিলাম আরেকটা গোলক কেমনে দেব। এইটা মুছে ফেলি, তাহলে এটা হয়। এই 5টা না, 3টা হবে তো। পিপল, প্ল্যানেট, পিচ, প্রসপারিটি। পিপল, প্ল্যানেট, পিচ, প্রসপারিটি। আরেকটা হলো পিপল, প্ল্যানেট, পিচ, প্রসপারিটি। একটা গুরুত্বপূর্ণ একটা ইস্যু আছে। পার্টনারশিপ। পার্টনারশিপ। আরেকটা হলো এসডিজি পিরামিড। এটা হলো 1 থেকে 10। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। এই 10টা, অর্থাৎ 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। এই 10টা হলো পিপল নিয়ে, জনগণ নিয়ে। এরপর এখান থেকে এখানে আছে 5টা, 11, 12, 13, 14, 15। 11, 12, 13, 14, 15। এখানে আছে 2টা, একটা 16, একটা 17। এইটা হলো সলিডারিটি, স্পিরিচুয়াল, স্পিরিচুয়াল, স্পিরিচুয়াল।
এটা হলো ইকোলজিক্যাল। ইকোলজিক্যাল মানে পরিবেশগত। এই পরিবেশগত লক্ষ্য হলো 5টি, জনকল্যাণ সংক্রান্ত লক্ষ্য হলো 10টি, আর স্পিরিচুয়াল বা আদর্শিক, এই আদর্শিক হলো 2টি। স্পিরিচুয়াল বা আদর্শিক হলো 2টি, ইকোলজিক্যাল বা হলো পরিবেশগত লক্ষ্য হলো 5টি, পিপল বা জনকল্যাণ সংক্রান্ত লক্ষ্য হলো 10টি। এর মধ্যে দেখি যে 1 থেকে 10 দেখি কি কি আছে। একে আছে নো পভার্টি, অর্থাৎ 0% দারিদ্র, দারিদ্র্যের হার 0% দারিদ্র। 2 হলো নো হাঙ্গার, অর্থাৎ ক্ষুধা মুক্তি। গতবার কিন্তু এসডি থেকে একটা প্রশ্ন আসছে 1 থেকে 1.4, দেখেন 46তম প্রশ্ন আসছে যে দারিদ্র যেটা নারী শিশু সংক্রান্ত সেটা হলো 1.4। ওই যে 169টা টার্গেট, সেক্ষেত্রে 1.4 4টা প্রশ্ন আসছে। যদি এই রকমের ডিপলি কোশ্চেন হয় তাহলে স্কিপ করতে হবে, কারণ আপনি 169টা টার্গেট মনে রাখতে পারবেন না। 2 হলো ক্ষুধা মুক্তি বা নো হাঙ্গার, ক্ষুধা মুক্তি। 3 হলো স্বাস্থ্য বা হেলথ, 3 হলো স্বাস্থ্য অথবা হেলথ। 4 হলো শিক্ষা। 5 হলো নারীর ক্ষমতায়ন। 6 হলো সুপেয় পানি, 6 হলো সুপেয় পানি। প্রত্যেকটাই মনে রাখতে হবে। আরেকবার প্রশ্ন আসছিল আগের বার যে নিচের কোনটি এসডিজির লক্ষ্যমাত্রা নয়, সেখানে গণতন্ত্রায়ন উত্তর হয়েছিল। 7 হলো জ্বালানি, টেকসই জ্বালানি, 7 হলো জ্বালানি। 8 হলো অর্থনীতি ও বেকারত্ব সংক্রান্ত, মানে অর্থনীতি ও কর্মসংস্থান। বেকারত্বের জন্য তো এসডিজি হবে না, কর্মসংস্থানের জন্যই হবে। 8 হলো অর্থনীতি ও কর্মসংস্থান। 9 হলো উদ্ভাবন ও নগরায়ন। উদ্ভাবন ও উন্নত অবকাঠামো, আর কি উদ্ভাবন ও অবকাঠামো, এটা হলো 9। 10 হলো বৈষম্য হ্রাস। 1 থেকে 10 একটু আবার পড়ার চেষ্টা করি। 1 হলো নো পভার্টি, 1 নো পভার্টি। 2 নো হাঙ্গার। 1 নো পভার্টি, 2 নো হাঙ্গার। 3 হলো হেলথ। 4 হলো এডুকেশন। 5 হলো উইমেন। 6 হলো সুপেয় পানি বা পিওর ওয়াটার। 7 হলো সাস্টেনেবল এনার্জি। 8 হলো ইকোনমিক গ্রোথ অ্যান্ড এমপ্লয়মেন্ট বা কর্মসংস্থান। 9 হলো ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট। 10 হলো বৈষম্য হ্রাস, অর্থাৎ এলিমিনেশন অফ ডিসক্রিমিনেশন। এবারে দেখি আমরা পরিবেশগত লক্ষ্য আছে 5টা। সে পরিবেশগত লক্ষ্য 5টা 11 থেকে শুরু। 11 থেকে 15। 11 নম্বরে হলো নগর, টেকসই নগরায়ন। 11 টেকসই নগরায়ন। 12 হলো পরিমিত ভোগ। 13 ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা হলো জলবায়ু পরিবর্তন মোকাবেলা, অর্থাৎ ক্লাইমেট চেঞ্জ। 13 হলো ক্লাইমেট চেঞ্জ, জলবায়ু পরিবর্তন মোকাবেলা। 14 হলো টেকসই মহাসাগর, মানে ব্লু ইকোনমি যেটা।
14 হলো ব্লু ইকোনমি বা সমুদ্র অর্থনীতি। 15 হলো ভূমির টেকসই ব্যবহার। ভূমির টেকসই ব্যবহার। 15 হলো ভূমির টেকসই ব্যবহার। আবার বলি, 11 নগরায়ন, 12 পরিমিত ভোগ, 13 জলবায়ু পরিবর্তন মোকাবেলা, 14 টেকসই মহাসাগর, 15 হলো ভূমির টেকসই ব্যবহার। এই 5টা লক্ষ্যের মধ্যে 5টা লক্ষ্যই পরিবেশগত বা ইকোলজিক্যাল। তার মধ্যে জলবায়ু পরিবর্তন মোকাবেলা সংক্রান্ত লক্ষ্যমাত্রা হলো 13 নম্বর। 16 হলো যেটা সুশাসন ও ন্যায় বিচার। সুশাসন ও ন্যায় বিচার। 17 হলো পারস্পরিক সহযোগিতা, মিউচুয়াল কোঅপারেশন। পারস্পরিক সহযোগিতা। তাহলে 1 থেকে 17 একটু বলার চেষ্টা করি। 1 নম্বরে দারিদ্র্য মুক্তি, 2 নম্বরে ক্ষুধা মুক্তি, 3 হলো স্বাস্থ্য, 4 হলো শিক্ষা, 5 হলো টেকসই নারী, অর্থাৎ টেকসই নারী বলতে মানে নারীর ক্ষমতায়ন, 6 হলো সুপেয় পানি, 7 হলো টেকসই জ্বালানি, 8 হলো অর্থনৈতিক প্রবৃদ্ধি ও কর্মসংস্থান, 9 হলো উদ্ভাবন অবকাঠামো, 10 হলো বৈষম্য হ্রাস, 11 নম্বরে হলো নগরায়ন, 12 হলো পরিমিত ভোগ, 13 হলো ক্লাইমেট চেঞ্জ মোকাবেলা, 14 হলো টেকসই মহাসাগর বা ব্লু ইকোনমি, 15 হলো টেকসই ভূমির ব্যবহার, 16 হলো সুশাসন ও ন্যায় বিচার ও গণতন্ত্র, আর 17 হলো স্পিরিচুয়াল, যেটা আদর্শিকের মধ্যে পড়ে পারস্পরিক সহযোগিতা, মিউচুয়াল কোঅপারেশন। এই হলো 2টা বিষয়, এসডিজি গ্লোব এবং এসডিজি পিরামিড। এসডিজি সূচক আছে, একটা সূচক এখন পর্যন্ত 2024 মনে হয় সম্ভবত। সেখানে প্রথম হলো ফিনল্যান্ড। আমি যেটা একটু আগে ওয়েবসাইটে দেখছি, ওদের ওয়েবসাইটে ঢুকে সেখানে ফিনল্যান্ড লেখা। আর 107তম তিনি হলেন বাংলাদেশ। 107। আমরা কিন্তু 101 ছিলাম 2023 সালে। আমার মনে হয় 24 সালে রিপোর্ট প্রকাশ করবে কয়েকদিনের মধ্যেই। সেখানে 107তম দেখেছি যে বাংলাদেশ আছে, ফিনল্যান্ড প্রথমে আছে। এসডিজি অর্জনের ভিত্তিতে এসডিজি যে কে কোন পর্যায়ে আছে, এতগুলো দেশের মধ্যে আমরা 107তম আর কি, আমরা টপ 50-তে নাই। অথচ অর্থনৈতিকভাবে উন্নত 1 থেকে 50টি দেশের মধ্যে একমাত্র এলডিসি ভুক্ত দেশ বাংলাদেশ আছে, যার অবস্থান হলো 33তম। বুঝেন না ব্যাপারটা? অর্থাৎ পৃথিবীতে অর্থনৈতিকভাবে সমৃদ্ধ যে 1 থেকে 50টি দেশ আছে, তার মধ্যে একমাত্র বাংলাদেশ যে হলো এলডিসি ভুক্ত দেশ। অথচ আমরা কিন্তু এলডিসি ভুক্ত দেশ হলে আমরা টেকসই উন্নয়নে কিন্তু আমরা এখনো সলিড লাভ করতে পারিনি। আর মনে রাখবেন, ইউএনএসডিজি নামে একটি সংস্থা নিয়ন্ত্রণ করে, আপাতত নিয়ন্ত্রণ করে। এটা হলো এসডিজি। এসডিজি মনে রাখবেন, এমডিজি আর এসডিজির মধ্যে পার্থক্য কি? এমডিজি পরীক্ষা আসে না, এমডিজি ফর এলডিসিস, লিস্ট ডেভেলপ কান্ট্রিজ এর জন্য, আর এসডিজি ফর অল, এসডিজি হলো সবার জন্য। এলডিসি একটা কনসেপ্ট আছে, এলডিসি মানে হলো লিস্ট ডেভেলপড কান্ট্রিজ, বা স্বল্পোন্নত দেশ। এবং এই দেশ সংখ্যা ধারণাটা আসছে 1971 সালে, জাতিসংঘ প্রদান করে। এর প্রথম সদস্য 53টি, বর্তমান সদস্য 45টি। এলডিসি মুক্ত হয় 8টি দেশ। বিডি বাংলাদেশ মুক্ত হয় 2018 ও 2021 সালের
ইউএনসিডিপি রিপোর্টে ইউএনসিডিপি মানে কমিটি ফর দ্য ডেভেলপমেন্ট পলিসি। ইউএনসিডিপি মানে হলো ইউনাইটেড নেশনস কমিটি ফর দ্য ডেভেলপমেন্ট পলিসি। কমিটি ফর দ্য ডেভেলপমেন্ট পলিসি, কমিটি ফর দ্য ডেভেলপমেন্ট পলিসি, তাহলে ইউএনসিডিপি। এই দুটি রিপোর্টে মুক্ত হয়। বিডি চূড়ান্ত ছাড়পত্র পাবে, বিডি চূড়ান্ত ছাড়পত্র পাবে 2026 সালের নভেম্বরে, এবং তখন বাংলাদেশ কিন্তু উন্নয়নশীল দেশে রূপান্তরিত হবে। এখনো বাংলাদেশ হলো স্বল্পোন্নত, তখন বাংলাদেশ উন্নয়নশীল দেশে রূপান্তরিত হবে। বেলার হচ্ছে, এখনো বেলার হচ্ছে? হ্যাঁ, একটুখানি দেখে নেই। আংট্যাট এটা গঠিত হয় 1964-এ এবং গঠন করে ইকোসক। গঠন করে, মনে রাখবেন জাতিসংঘের ইউএনএসসি ইউএনজিএ ছাড়া যত কাজ আছে এবং অন্যান্য যে সংস্থাগুলোর কাজ সেগুলো কিন্তু ইকোসক করে। ইকোসকে কিন্তু এই জন্যই বলা হয় ইউএন ফ্যামিলি। ইকোসককে বলা হয় ইউএন ফ্যামিলি। তাহলে আংট্যাড 1964 সালে গঠিত হয়। এর উদ্দেশ্য ছিল উন্নয়নশীল বিশ্বে বাণিজ্য সম্প্রসারণ। উন্নয়নশীল বিশ্বে বাণিজ্য সম্প্রসারণ। উন্নয়নশীল বিশ্বে বাণিজ্য সম্প্রসারণ উদ্দেশ্য ছিল, এবং এই জন্য উন্নয়নশীল বিশ্বের তৈরি করা হয় এবং যার নাম হয় G77। এই বছর যেটা পরীক্ষা আসছে 135টি সদস্য, যে G77 এর সদস্য দেশ কতটি। তো উন্নয়নশীল বিশ্ব 1964 গঠন করা হয় এবং G77 গঠন করা হয় 1964-এ। জাতিসংঘই আংট্যাডও গঠন করে এবং উন্নয়নশীল বিশ্ব নিয়ে একটা জোট গঠন করে যার নাম হলো G77। এর মধ্যে আবার দুইটা গ্রুপ হয় 1971 সালে। 71 সালে দুটি গ্রুপ হয়। একটা হলো অগ্রসরমান দেশ আর একটা হলো অনগ্রসরমান বা স্বল্পোন্নত। এবং এই স্বল্পোন্নত দেশটাই হয় এলডিসি, আর অগ্রসরমান যে দেশটা সেটাই হলো আপনার G24। 1971 সালে গঠিত হয়। উন্নয়নশীল বিশ্বে বাণিজ্য সম্প্রসারণ করার জন্য প্রতিষ্ঠিত হয়েছে আংট্যাড, এবং তারাই প্রতিষ্ঠা করেছে G77। তাহলে বাণিজ্য সম্প্রসারণে কাজ করবে কারা? অগ্রসরমান অনগ্রসরমান কারা করবে? বাণিজ্য সম্প্রসারণ করতে হলে তো অনগ্রসর দেশগুলোকে বেছে নিতে হবে। এই এলডিসি ভুক্ত দেশ 53টি নির্ধারণ করা হয়, আর 53 আর 24 মিলে 77টি হয়। এখন বুঝছেন? আর 45টি, এখন 8টি চলে গেছে, এলডিসি মুক্ত হয়ে গেছে, তার মানে এখন 45টা আছে। এখন এলডিসি ভুক্ত 53টা দেশকে এই সুবিধা প্রদান করা হয়। 1 নম্বর সুবিধা হলো জিএসপি সুবিধা, অর্থাৎ এক দেশের পণ্য আর এক দেশে যাবে, উন্নত বিশ্বে গেলে তাকে কোনো শুল্ক দিতে হবে না। 2 নম্বর সুবিধা হলো সফট লোন সুবিধা। সফট লোনটা হলো যে মানে জিএসপি সুবিধা মানে হলো পণ্যের শুল্ক মুক্ত প্রবেশ। অর্থাৎ বাংলাদেশের পণ্য আরেকটা দেশে গেলে সেখানে শুল্ক দিতে হবে না, কারণ বাংলাদেশ এখন এলডিসি ভুক্ত দেশ। 2 নম্বর যে শর্তটা আছে, 2 নম্বর হলো যে সুবিধাটা পাবে সেটা হলো সফট লোন সুবিধা। সফট লোন মানে হলো যে 0.75 থেকে 1.75% পর্যন্ত সুদ। এই স্বল্প সুদে যেটা দেওয়া হয় সেটা হলো সফট লোন।
এই সুবিধাটা এলডিসি পক্ষ দেশগুলো পেয়ে থাকে। নাম্বার 3 হলো কপিরাইট সুবিধা। কপিরাইট সুবিধা, আর এই কপিরাইট সুবিধা হলো উদ্ভাবন ফি। আমি যদি দেখেন না, আমরা অনেক সময় আমি জিমেইল ব্যবহার করি, জিমেইলের জন্য কিন্তু আমাকে 2700 টাকা পে করতে হয়েছে, কারণ আমার জিমেইল আইডিটা একেবারে বেশি হয়ে গেছে, মানে ভারী হয়ে গেছে, যে কারণে ওরা স্পেস দিবে না, স্পেস দিতে হলে আমার টাকা দিতে হবে। পরে আমি 2900 টাকা, 2700 থেকে 2900 টাকা দেই, মানে প্রায় 3000 টাকাই দিই, কারণ যাকে দিয়ে করাই সেও টাকা নেয়। 3000 টাকা দেওয়ার পরে তারা আমার এই জিমেইলটা খুলে দিয়েছে। এই যে একজনের উদ্ভাবন আর একজন যে ব্যবহার করবে, এই উদ্ভাবন ব্যবহার করলে তাকে একটা ন্যূনতম চার্জ দিতে হয়, সেই চার্জটাকে বলা হয় কপিরাইট। আর আমরা কিন্তু দেখেন ইচ্ছা মতো ফেসবুক ইনস্টল করি, আনইনস্টল করি, ইচ্ছা মতো আমরা ব্যবহার করি, কিন্তু 2026 সালে কিন্তু আমরা এগুলো ইচ্ছা মতো ব্যবহার করতে পারবো না, কারণ উই আর নট দ্য ইনভেন্টর অফ কি ইন্টারনেট, আর উই আর নট দ্য ইনভেন্টর অফ ফেসবুক। তো আমরা যাই ব্যবহার করব সেই জন্য কিন্তু আমাদের একটা ফি দিতে হবে। এই 3টা সুবিধা এলডিসি পক্ষ দেশগুলো পেয়ে থাকে, এবং এই 3টি সুবিধাই 2026 সালে বাংলাদেশ হারাবে। বিডি হারাবে হলো এই 3টি সুবিধা, এবং যার ফলশ্রুতিতে আমরা 2026 সালে উন্নয়নশীল বিশ্ব হব এবং বিশাল একটা বাঁশ খেয়ে যাব। এটাও আমাদের মনে রাখতে হবে, ঠিক আছে? এই হলো বিষয়। জাতিসংঘ থেকে আগামী শনিবার দিন পরীক্ষা হবে রাত 9:30টায়, ইনশাল্লাহ রাত 9:30টায় পরীক্ষা হবে, 6 তারিখ ইনশাল্লাহ, 6/7/2024, এবং জাতিসংঘর যে চ্যাপ্টারটা আছে সেই চ্যাপ্টারের উপরে পরীক্ষা হবে। আপনারা জাতিসংঘ চ্যাপ্টারটা ভালো করে পড়ে পরীক্ষা দিবেন, আর আমার 4টা ক্লাস করবেন, ঠিক আছে?